যাই হোক 36 নম্বরটা দেখি আমরা। দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা এই 1 আর 2 এর প্রবলেম দুটো কেউ করেছো দেখো তো? হ্যাঁ স্যার করেছে। বলো মনিরুল বলো। স্যার ওই আপনি একবার বলে দিয়েছিলেন দুটো মানে ওই যখন ইউনিট ডাইমেনশন করাচ্ছিলেন তখন বলে দিয়েছিলেন L/R হবে মানে ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সের অনুপাতটা হবে টাইমের মাত্রার সাথে সমান, আর 1/√LC এর মাত্রাটা হবে ফ্রিকোয়েন্সির সাথে সমান। ওইটাই মানে ওয়ান লাইনার হিসাবে লিখে রেখেছিলাম। ভেরি গুড। মনিরুল খুব কেয়ারফুলি পড়াগুলো করে। হ্যাঁ, এটা তুমি মনিরুল যেভাবে উত্তরটা দিল আমি ব্যাখ্যাটা সেইভাবেই হয়তো করতাম। তুমি এল এর ইন্ডাকট্যান্সের ডাইমেনশন বার করে রেজিস্ট্যান্সের ডাইমেনশন বার করে করতেই পারো, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ইন্ডাকট্যান্সের মানে হচ্ছে তোমার ইএমএফ মাইনাস এল ডিআইডিটি, এখান থেকে ডিআইডিটি করে এসব করে এল এর বার করতে পারো, বা এল এর মুখস্থ রাখতেও পারো, আর এর মুখস্থ রাখতে পারো, সেখান থেকে করতে পারবে। কিন্তু যেহেতু টাইম একটা ফ্যাক্টর আছে, আর এবং এগুলো শর্ট টাইমের মধ্যে করতে হবে, কিছু জিনিস তোমাকে একটু একটু মুখস্থ রাখতে হবে। যে জিনিসটা তোমাদের সিলেবাসের মধ্যে নেয়, কিন্তু তোমরা গ্র্যাজুয়েশনে পাস কোর্সে যখন ফিজিক্স পড়েছো, যাদের কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, ফিজিক্স ব্যাকগ্রাউন্ডেও তারা এগুলো পড়েছে, তাদেরকে ডিসি এবং এসি সার্কিটের দুটো জিনিসগুলো পড়তে হয়। এলআর সার্কিট, তারপরে সিআর সার্কিট, এগুলো পড়তে হয়, ঠিক আছে? আমি ডিসি সার্কিটের ক্ষেত্রে ধরছি, এসি সার্কিটে বাদ দিলাম। এলআর সার্কিট বলতে একটা ইন্ডাকটেন্স লাগানো আছে, একটা রেজিস্ট্যান্স লাগানো আছে একটা সার্কিটে, তার সঙ্গে তো তড়িৎচালক বল হিসেবে ব্যাটারি দেওয়াই আছে। তাহলে সেই সার্কিটে কিভাবে কারেন্টের গ্রোথ হয়, ঠিক আছে, কিভাবে কারেন্টের ডিকে হয়, তার যে বিভিন্ন ইকুয়েশন গুলো আছে, সেগুলো তোমাদের 11-12 এর পিজির যে সিলেবাস আছে, এক সেকেন্ড, তোমাদের পিজির যে তোমাদের সিলেবাস আছে 11-12 এর এসএলএসটি আছে, সেখানে এগুলো আছে। হ্যাঁ, সেগুলো এলআর সার্কিট সিআর সার্কিট পড়তে হয়। তাহলে মনিরুল যেটা বললো যে এলসি সার্কিটের যে ফ্রিকোয়েন্সির ব্যাপার, √RC বা সিআর, তার ভ্যালু, এই √LC যে ভ্যালু, এগুলো আছে, সেগুলো তোমাদের নেয়, তাও তোমাদেরকে দিতে পারে এই কারণে, এখানে এই কোশ্চেনটা তো আর এলসিআর সার্কিট বা এলআর সার্কিট সিআর সার্কিট নয়, কোশ্চেনটা হচ্ছে যে ডাইমেনশনের কোশ্চেন, ডাইমেনশন অ্যানালাইসিসের কোশ্চেন। এবং এই কোশ্চেন গুলো তোমার বিভিন্ন পরীক্ষায় 11-12 লেভেলের, 9-10 লেভেলের, জয়েন্ট 10 লেভেলের, মেডিকেল লেভেলের, সব জায়গাতে এগুলো চলে। তাই জন্য এই এলআর সিআর সার্কিটে কিছু মনে রাখতে হয়, যে এলআর এবং সিআর সার্কিটের টাইম কনস্ট্যান্ট বলে একটা জিনিস থাকে। ডিটেলস পড়লে সেগুলো জানা যেত, তোমার অত মনে রাখা দরকার নাই। টাইম কনস্ট্যান্ট বলে একটা জিনিস থাকে। সেই টাইম কনস্ট্যান্টটা কি না, L/R, L/R এর ডাইমেনশন হয় টাইমের সঙ্গে সমান। তাই ওই ইকুয়েশন যখন আসে তখন একটা L/R এর ডাইমেনশন, তারপরে সিআর এর ডাইমেনশন, এগুলো সবই ওই ইকুয়েশন থেকে অবশ্যই, এবং তুমি নর্মালি যদি ডাইমেনশন বসিয়ে দেখো, এগুলো সবই টাইমের ডাইমেনশনে আসে। এবং যে ইকুয়েশন দেখো সেখানেও দেখবে T/L/R এরকম ধরনের আছে। তাহলে টি এর নিচে যখন L/R আছে, তার মানে অবশ্যই টাইমের ডাইমেনশন হলে এখানে এক্সপোনেনশিয়াল একটা ফ্যাক্টর থাকে, তাহলে এটাকে কেটে যাচ্ছে, তাই জন্য এটাকে টাইমের ডাইমেনশন। আবার যদি তুমি নর্মাল ভাবে এল আর এল এর টাইমের লিখো, তাহলেও কিন্তু কোনো টাইমের ডাইমেনশনই আসবে। তাই আমি বলছি এটা মুখস্থর মতন করে রাখবে। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের তো ধরেন স্যার কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি স্যার আমরা বলেছিলাম যারা কেমিস্ট্রির সেই প্রথম ব্যাচের সময় যে স্যার আমাদের এইগুলো তো কঠিন লাগে স্যার, তাই তখন আপনি এটা ওই ট্রিকের মতো বলে দিয়েছিলেন স্যার। স্যার এলআর আর এলসি বাদে অন্য কোনো মানে আসে নাকি মাত্রা? না না না, ও আসে না, আর কিছু নাই। এই দুটো সার্কিটের দুটো টাইম ডাইমেনশন, আচ্ছা টাইম আচ্ছা স্যার। ডাইমেনশন, টাইমের দুটো, হ্যাঁ একটা L/R, এটা মনে রাখবে যেন R/L মনে রেখো না। L/R এটা ডাইমেনশন অলওয়েজ টাইম, কেন ওখানে টাইম কনস্ট্যান্ট বলে এক ধরনের জিনিস আছে। হ্যাঁ,
সেই টাইম ওই ইকুয়েশন গুলোতে, সেই ইকুয়েশনের টাইম কনস্ট্যান্ট বলে একটা ধরনের জিনিস আছে, সেটা দেখা যায় টাইম ফ্যাক্টর এইটা। আবার সিআর সার্কিটের ক্ষেত্রে সি গণিত আর এইটা, এই দুটো তোমরা মুখস্থর মতন করে রাখবে, এগুলো ওখান থেকে এসছে। আর নর্মালি তুমি যদি এল আর সি আর এসব ডাইমেন্ড বসিয়ে গুনটুন ভাগটা করো তাও কিন্তু পাবে, কিন্তু দরকার নাই, কিছু জিনিস মুখস্থ রাখাই ভালো, তাতে তোমাদের মানে ওই যে চ্যাপ্টারটা খুব কঠিন স্যার, মানে হ্যাঁ ওই বলো। যে মানে আপনি বললেন যে ওই কারেন্টের যে বর্তনীগুলা, ওই চ্যাপ্টারটা খুব কঠিন স্যার, এই চাষের সময় স্যার খুব কঠিন লাগতো এটা। না না, একদমই সোজা চ্যাপ্টার, তুমি এটাকে কেয়ারফুলি পড়তে না বলে এটা মনে হচ্ছে তোমাদের সিলেবাসে নাই বলে আমি অযথা টাইম আমি ইয়ে করতে চাইছি না, কেন যখন ওগুলো আবার 11-12 পড়েছি ওগুলো খুবই সোজা, একদম কঠিন কিছুই না। হ্যাঁ, যেগুলো তোমাদের নাই ওগুলো যদি পরে সময় থাকে তোমাদেরকে বুঝিয়ে দেবো পরীক্ষা হওয়ার পরে বা এমনি অন্য সময়, কিন্তু ওগুলো কঠিন কিছু। তাহলে বুঝতে পারছো এল বাই আরটা হচ্ছে টাইম ডাইমেনশন। এখানে যদি আবার এল বাই আর নিয়ে সিআর সার্কিট থাকতো তাহলে সিআর থাকতো, সিআর কিন্তু এখানে নাই। যদি আবার অন্য সময় সিআর থাকে তাহলে সিআরটাও হচ্ছে কিন্তু টাইমের ডাইমেনশন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি আমার নেটওয়ার্কের স্যার সমস্যা ছিল, ওই জন্য স্যার আমি পরে জয়েন করলাম। তো স্যার কোনটা পড়াচ্ছেন একটু বললে ভালো হবে। কোন 36 কত নম্বর নম্বর মুখ? পিডিএফ এর, 36 নম্বর পিডিএফ এর, হ্যাঁ মক টেস্ট হচ্ছে 36 নম্বর পিডিএফ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে 36 নাম্বার, হ্যাঁ আমি গ্রুপে লিখে হ্যাঁ দিই। হ্যাঁ। হ্যাঁ আমি গ্রুপটা ফলো করবো, আমি গ্রুপে লিখেই দিই। তাহলে এটা বুঝতে পারছো, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তারপর আছে দ্য ডাইমেনশন অফ ইম্পালস আর ইকুয়াল টু, এটা কেউ বলবে তো বলো। বলো ডাইমেনশন অফ ইম্পালস। স্যার ওই সেকেন্ড ল স্যার, নিউটনের সেকেন্ড ল, লিনিয়ার মোমেন্টাম। ঠিক আছে, এটা আমি ইম্পালস জিনিসটা যদি মনিরুল তো বলে দিচ্ছে অনেক সাবসেট করে, কিন্তু যদি কেউ না জেনে থাকে তো আমাকে একটু বলতে পারো, কিন্তু আমি তো উত্তর পাচ্ছি শুনে খুব ভালোই লাগছে। ইম্পালসটা মানে স্যার বল ইনটু বলের ক্রিয়াকালের গুণফল তো। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ আমি ওটাই জানতে চাইছিলাম যে জিনিসটা অ্যাকচুয়ালি কি। বল ইনটু ক্রিয়াকালের গুণফল। স্যার অপশন 1 একটা কোন? হ্যালো স্যার, হ্যাঁ বলো। কোশ্চেন 1 নাম্বারটা স্যার কোনটা অ্যান্সার হবে? এল বাই আর, আচ্ছা তুমি তখন ছিলে না, তুমি শুনে হ্যাঁ রাখো এগুলো তুমি এল আর এর যে ডাইমেনশন যেভাবে বার করতে হয় সেই বার করে তুমি যদি করো তখন দেখবে এটা টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান, এগুলো মিলছে না। কিন্তু আমি এটাকে একটা ট্রিক হিসাবে কিছুটা মুখস্থ রাখার মধ্যে বলতে বলছি, তোমাদের কথা নাই কিন্তু তোমরা পড়েছিলে গ্র্যাজুয়েশনে এলআর সার্কিট, সিআর সার্কিট, এলসিআর সার্কিট, সেখানে টাইম কনস্ট্যান্ট বলে এক ধরনের জিনিস ছিল। সেই টাইম কনস্ট্যান্টের মান এলআর সার্কিটের ক্ষেত্রে হচ্ছে এল বাই আর। টাইম কনস্ট্যান্ট মানে ডাইমেনশন অফ টাইম, এটা ডাইমেনশন অফ টাইম। আর সিআর সার্কিটের ক্ষেত্রে সি আর গুণফল, এর ডাইমেনশন অফ টাইম। এই দুটো মনে রাখবে, তোমাদের এটা সিলেবাসের মধ্যে নাই, কিন্তু ডাইমেনশন আছে তাই সেই এটা মনে রাখবে, এটা অতটা দরকার নেই। ঠিক আছে স্যার। ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মানে একটা বৃহৎ মানের বল, এটা তো তোমাদের আবার একবার রিভাইসের মতন হয়ে যাচ্ছে, একটা বৃহৎ মানের বল অল্প সময় ধরে যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে তার গুণফলকে, বলের মান আর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ঠিক আছে, এটার একটা অনেক গুরুত্বপূর্ণ আছে মেকানিক্সে, এর অনেক কিছুর অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, যে একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাহলে বলের মান ও ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত, বা ইংরেজিতে বলা হয় ইম্পালস। তাহলে এখানে যদি পি এর মান হচ্ছে এম এফ, তাহলে এম ডিভি বাই ডিটি, তার সঙ্গে যদি ডিটি গুণ, এটাকে আমি ডিফারেন্সিয়েট ফর্মে লিখলাম, তাহলে কেটে গেল, তাহলে এম ডিভি ডিটি মানে এম ভি মাইনাস এম ইউ, তার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তার মানে এখানে ডাইমেনশন চেয়েছে, তাহলে ডাইমেনশনটা কার হবে? প্রেসারের হচ্ছে না, ফোর্স হচ্ছে না, অ্যাঙ্গুলার মুভমেন্টের হচ্ছে না, তাহলে লিনিয়ার মুভমেন্টাম। তাহলে ইম্পালস মানে হচ্ছে লিনিয়ার মুভমেন্টাম। ডাইমেনশন এখানে কিন্তু কোশ্চেন প্রথম থেকে আমি যেমন যেমন সিলেবাস আছে আমি সেইভাবে কোশ্চেন খুঁজতে খুঁজতে চলে যাই, হ্যাপাজেডলি যাই না, তাতে আমাদেরও অসুবিধা হবে, মানে আমার খুঁজতে অসুবিধা হবে, তোমাদের অসুবিধা হবে। তাই জন্য সিলেবাসটা আমি দেখে যখন তোমাদের ফুল লেন্থ মক টেস্ট করাতাম তখন আমি পরপর যেতাম। সেই জন্য প্রথমে ডাইমেনশন, তারপর ভেক্টর, তারপর মেকানিক্স, যেমন যেমন আছে সিলেবাস আমি সেইভাবেই বইয়ে খুঁজতে খুঁজতে যেতাম।
বিভিন্ন বই আর কি, সেইভাবে অ্যান্সারটা সেইভাবে তোমাদেরকে বসাতে যেতাম, তাহলে আমারও সুবিধা হয়, তোমাদেরও সুবিধা হবে। কিন্তু পরীক্ষার যখন তোমরা দেবে তখন তো আর ওরকম থাকবে না, তখন হয়তো হ্যাপাজার্লি থাকবে, তাদের ব্যাপারটা তারা সেইভাবে করবে। তিনের ভেক্টরের প্রবলেম গুলো খুবই সুন্দর করে করা আছে। ভেক্টরের প্রবলেম বলো, if vector a eto and vector b are function of time, then the value of t at which they are orthogonal to each other. অর্থগোনাল মানে হচ্ছে পরস্পরের সঙ্গে পরস্পরের লম্ব। এই ভাষাটা স্যার তোমাদের ওটা অসুবিধা হবে। বলো বলো। কি হবে ওই মানে স্যার অপশন ডি। ডট প্রোডাক্টটা 0। আচ্ছা আচ্ছা, অপশনটা আমি আগে অনেকজন বলছে, তার মানে অনেকেই করেছে। অপশনটা হচ্ছে, আমি খাতা থেকে দেখি দাঁড়া, 5 বাই অপশন ডি স্যার, ডি ডি। অপশন ডি ডি, ভেরি গুড, আমার খাতায় লেখা আছে অপশন হচ্ছে ডি। তাহলে শোনো, অনেকেই আছে এখানে যারা করেছে খুবই ভালো, যারা করেনি দেখছে তারাও ভালো, কিন্তু এগুলো নিজে নিজে একটু চেষ্টা করবে। তাহলে দুটো ভেক্টর বলা আছে যাদের ফাংশন অফ টাইম, অনেক বড় অনেক ভাষা লেখা আছে অনেকে, তোমার বাংলাতে হবে। এই রকম ধরনের কোশ্চেনে কিন্তু 9, 10 SLST তে পড়বে, কারণ এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক বেস কোশ্চেন, ঠিক আছে। এদের যে ভিতটা সেটা কিন্তু হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, এগুলো তোমার জয়েন্ট বা নিট বা বিভিন্ন এন্ট্রান্স বা বিভিন্ন রাজ্যের যে স্কুল সার্ভিসের পরীক্ষা, সাবজেক্টিভ পরীক্ষা, তাতে এই কোশ্চেনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ধরনের কোশ্চেনগুলো যে একবারে সোজা নয়, কিন্তু একটু হ্যাপাজাট, অনেকটা ভাষা দিয়ে আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু চিন্তা ভাবনা করেই দিই, এদিক ওদিক হতেই পারে। তাহলে কি বলা যায়, দুটো ভেক্টর যারা টাইমের ফাংশন মানে টিটা লেগে আছে বলে টাইমের ফাংশন দিয়ে আছে। এবার এখানে ইংরাজি অনেকে বুঝতে অসুবিধা করে যে স্যার অর্থগোনাল মানে, অর্থগোনাল মানে হচ্ছে দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে লম্ব হয় তবে সেই ভেক্টর দুটোকে অর্থগোনাল, বা যারা কোয়ান্টাম মেকানিক্সে দুটো যদি ওয়েভ ফাংশন অর্থগোনাল হয় তাহলে সেই ওয়েভ ফাংশনের ডট প্রোডাক্টটাকে 0 করতে হয়। মানে অর্থগোনাল মানে হচ্ছে পরস্পরের সঙ্গে লম্ব, পরস্পরের সঙ্গে লম্ব হওয়ার যে কন্ডিশন সেটা হচ্ছে a ডট b সমান 0, মানে থিটা 0, তাহলে cos থিটা 90 ডিগ্রি মানে 0, তাহলে a ডট b সমান 0। তাহলে a আর b এর আমি কি করব, ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করার ফলে এই ডট প্রোডাক্টটা কিন্তু নরমালি হবে না, একটু আলাদা রকমের হবে। তাহলে i এর সঙ্গে i থাকবে, j এর সঙ্গে j থাকবে, বাদ বাকি কেটে যাবে। তাহলে cos ওমেগা t a/2 এই জিনিসটা আসবে। আরেকটা আসবে sin ওমেগা t/2 আসবে। তাহলে ওটা cos a মাইনাস b এর যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আসবে ওমেগা t মাইনাস ওমেগা t/2। নিজে নিজে করবে, এগুলো তো একদম সিম্পল জিনিস। সেখান থেকে 0 সমান 0, 0 কন্ডিশন বসাবে, cos 0 এর মান π/2, সেখান থেকে তুমি পেয়ে যাবে t এর মান হচ্ছে। এই দুটোকে ডট প্রোডাক্ট করলে cos ওমেগা t/2 প্লাস sin ওমেগা t/2, তাহলে সেটা কি হচ্ছে, cos a মাইনাস b এর ফর্মুলা। তাহলে cos ওমেগা t মাইনাস ওমেগা, তাহলে এইদিকে আসবে ভেতরে a মাইনাস b, এটাকে ওমেগা t, b মানে কি ওমেগা t/2 সমান 0। তাহলে এটাকে আবার করলে হচ্ছে cos ওমেগা t/2, আর এদিকে cos π/2, cos cos কেটে গেল, তাহলে ওমেগা t/2 সমান হচ্ছে π/2, 2 2 কেটে গেল, তো t সমান হচ্ছে π/ওমেগা, যেটা উত্তর হচ্ছে 4 নম্বর। যেটা আমি শেষে যেটুকু করলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমি ম্যাথমেটিক্স গুলো তো তোমরা একদম উচ্চ মাধ্যমিক লেভেলে এটা জোর দেন, আমি জিনিসটা বলে দিই ফিজিক্সটা কি আছে ভেতরে, ম্যাথমেটিক্সটা তো তুমি নিজে নিজেই করতে পারো। চারেরটা বলো। এই প্রবলেমটা বহুবার করানো হয়েছে এবং এই প্রবলেমটা বহু জায়গায় বহুবার এসছে, সেই জন্য আমি আবারও দিলাম। হ্যাঁ, অপশন বি স্যার 180। বলো কোনটা? 4 এর অপশন বি স্যার 180 স্যার, cos 180 মাইনাস 1 হবে, দিয়ে ওই a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা চলে আসবে। কি করে 180 হলো?
স্যার ওখানে বলছে ম্যাগনিটিউড দ্য সাম অফ টু ভেক্টর। ও ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার স্যার এখানে স্যার ইয়ে হবে 90 ডিগ্রি হবে স্যার। তাহলে এই যে গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ স্যার 90 ডিগ্রি হবে। তাহলে তো গন্ডগোল হয়ে গেল। এটা তো মানে বারবার এসএসসিতে অনেকবার স্কুল সার্ভিসে এসছে, আবার তোমাদের বারবার এরকম জায়গায় এসছে, এইরকম সিম্পল জিনিস ভুল করে তো মুখস্থর মতন হয়ে গেছে এগুলো। স্যার মানে ওই উভয় পক্ষে স্যার স্কোয়ার করতে হবে স্যার, দিয়ে একদিকে মানে ওই যে মানটা আসবে সে 0 চলে আসবে, দিয়ে cos থিটা সমান ওই 90 ডিগ্রি এই মানটা চলে আসবে। এই অঙ্কটা তো অনেকবার করানো হয়েছে। এটা মানে হচ্ছে ম্যাগনিটিউড অফ সাম অফ টু ভেক্টর, দুটো ভেক্টর এ ধরো এ প্লাস বি, তাদের ম্যাগনিটিউড সেটা হচ্ছে ডিফারেন্সের সঙ্গে সমান। এটা অনেকবার এসছে স্কুল সার্ভিস লেভেলের পরীক্ষা, বিশেষ করে এই 9-10 লেভেল, 11-12 একটু কঠিন হয়। তাহলে এটাকে ম্যাগনিটিউড করতে গেলে যে ফর্মুলা আমি লিখে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এই দিকটা একই থাকবে, শুধুমাত্র মাইনাস আসবে, তাই তো, 2a মাইনাস 2ab cos থিটা। তাহলে স্কোয়ার টার্মস হ্যাঁ আমি দুদিক চলে গেল, তাহলে আমি এই দিকটা এদিকে নিয়ে এলে আমার হচ্ছে 4ab cos থিটা সমান হচ্ছে 0। ab টা তো 0 হতে পারে না, তাহলে cos থিটা সমান হচ্ছে 0, তার মানে হচ্ছে cos পাই বাই 2, cos cos চলে গেল, থিটা সমান হচ্ছে পাই বাই 2 বা 90 ডিগ্রি। তাহলে এগুলোও তোমাদের এতদিন ধরে পড়ছো, একটা পরীক্ষার পেছনে 1-1.5 বছর লেগে আছো, তাহলে কিছু প্রবলেম, যেমন তোমরা রেল ব্যাংকের ক্ষেত্রে কিছু জিনিস যে একবারে পুরো মুখস্থর মতন করতে হয়, সেরকম করে মনে রাখবে যে দুটো ভেক্টর যদি যোগফল, তাদের মানের কথা বলছি, দুটো ভেক্টরের যোগফলের মানের যদি যোগফল যদি আর বিয়োগফল যদি পরস্পরের সমান হয়, তাহলে তারা কিন্তু পরস্পরের সঙ্গে কত ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। এটা এটা একটু 11-12 লেভেলের কোশ্চেন, বিশেষ করে এগুলোর স্ট্যান্ডার্ড, এই কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা হচ্ছে একটু তোমার ইয়ের মতন আর কি, কি বলবো, ওই একটু মানে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা বা তোমার মেডিকেল বা জয়েন্ট এন্ট্রান্স এদের ধাঁচের কোশ্চেন, কিন্তু স্যার অপশন এ করেছি স্যার, অপশন এ হবে কি? আচ্ছা আমি কোশ্চেনটা দেখি আগে, দিয়ে তারপরে তোমাকে বলছি। আগে কেউ করেছে নাকি, মনিরুল করেছে এ। আচ্ছা অপশন কত আছে আমি দেখে বলি, অপশন আছে এ, ঠিকই বলছি, অপশন এ। স্যার এটা একটু বলে দিন স্যার, হয়নি। হ্যাঁ বলে দেবো, সবই বলে দেবো, চিন্তা নেই। অপশন এ কি বলা আছে, a particle move so that his position vector is given by এত একটা পজিশন ভেক্টরটা, একটা পার্টিকেল মুভ করছে, তখন এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, জেড কোঅর্ডিনেট নাই, মানে একটা তলে মুভ করছে, একটা প্লেনের উপর মুভ করছে, হোয়ার ওমেগা ইজ দ্য কনস্ট্যান্ট। মানে যদিও এইটা দেখতে পাচ্ছে যে ওমেগা কনস্ট্যান্ট বা যেভাবে আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এই সমস্ত ব্যাপার আবর্তন বিজ্ঞানে আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের কোনটা সত্যি। তোমাদের যে কোশ্চেন থাকবে, যদি কিছু কমপ্লিকেটেড কোশ্চেন আসে, তাহলে কিন্তু এই যে মাল্টিপল অ্যান্সার টাইপের কোশ্চেন কিন্তু মানে অনেক রকম উত্তর আছে, তার মধ্যে থেকে একটা চয়েস করতে হবে, ডাইরেক্ট কোশ্চেন না, এগুলো কিন্তু একটু আসার সম্ভাবনা থেকেই যাবে, কেন ধরো কম্পিটিশন তো বাড়বে, সেই জন্য এখানে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে যে অপশন গুলো আছে সেই অপশন গুলোকে দেখতে হবে, তাকে যে তাতে কি কি চাইছে। যেমন বলা যে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর and acceleration is directed towards the origin, velocity is perpendicular to r acceleration, তার মানে এইটুকু বুঝতে পারছি আমাকে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো জিনিস জানতে হবে, তারপরে তারা পারপেন্ডিকুলার কিনা টুয়ার্ডস অরিজিন কিনা সেগুলো পরে আসবে। তাহলে আমাকে ফার্স্ট জানতে হবে যে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো আমাকে বার করতে হবে, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন এই দুটো আমাকে বার করতে হবে। তাহলে পজিশন ভেক্টর বলা আছে, আর বলা আছে, তাহলে এখানে ভেলোসিটি বার করব, তাহলে ডি আর ডিটি করব, সেটা ভেলোসিটি হয়ে যাবে। কেন আমি ভেলোসিটি কেন, কেন আমার এই অপশন থেকে উত্তরে যেতে হবে, কেন এই অপশন যেগুলো আছে এর তো অনেকই কোশ্চেন হতে পারে এই কোশ্চেনটা দিয়ে, কিন্তু ওরা তো সেটা চায়নি, ওরা চাইছে
যে ভেলোসিটি অ্যাক্সিলারেশন কিভাবে সব পরস্পরের সঙ্গে রিলেশন আছে, তাহলে আমাকে ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন বার করতে হবে। তাহলে ভেলোসিটি মানে হচ্ছে ডিআরডিটি করা, ডিআরডিটি করলে তাহলে এর যে ডিআরডিটি করলে কি হবে, এই কস সাইন হয়ে যাবে, সামনে ওমেগা বেরিয়ে আসবে, এখানে এক্স, এখানে আবার ওমেগা বেরিয়ে আসবে, সাইনটা কস হয়ে যাবে। তার মানে এখান থেকে যদি তুমি আবার এখানে অ্যাক্সিলারেশনটাও বার করে নাও d2r/dt², তাহলে এটাকে আবার করতে হবে, তাহলে এটা মাইনাসই থাকলো, ওমেগা স্কোয়ার হয়ে গেল, সাইনটা আবার কস হয়ে গেল, কস ওমেগা টি এক্স, প্লাস এটা ওমেগা স্কোয়ার হয়ে গেল, সাইনটা আবার কস হয়ে গেল। এখানে সাইন ছিল, এটা কস হবে, কস হয়ে গেল, কসটা আবার সাইন হয়ে গেল, কিন্তু এখানে তোমার মাইনাস চলে এলো, এই যে আবার কসটা মাইনাস, তাহলে তুমি মাইনাস ওমেগা স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে তোকে এই জিনিসটাই আবার চলে আসছে, এই জিনিসটাই কিন্তু আবার চলে আসছে ওমেগা স্কোয়ার। তার মানে দেখো অ্যাক্সিলারেশন এটা ঠিক সিম্পল হারমোনিক মোশনের মতন ইকুয়েশন। অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সামনে মাইনাস থাকে মানে অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট পরস্পরের অপোজিট থাকে। ইকুয়েশন দেখে বা তোমার অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পারছো যে এটা আবার কিন্তু সিম্পল হারমোনিক মোশনে আসছে, তার মানে অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ড দ্য অরিজিন, এটা কথাটা কিন্তু এক নম্বর ঠিক, ওটা দেখেই তুমি একের অপশনটা করতে পারো। কিন্তু আর একটা জিনিস অপশনের মধ্যে আছে যে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর কিনা সেটা জানতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আর এর এইটা সমীকরণ, এর সঙ্গে আমার ভেলোসিটি ডট প্রোডাক্ট করবে, ভেলোসিটি মানে কোনটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে, আর এইটা আমার আর, এই দুটো আমি কি করব, ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্ট করে দেখো, দেখো কাটাকাটি করে কিন্তু জিরো হয়ে যাবে, তুমি ডট প্রোডাক্ট করো, দেখো ডট প্রোডাক্ট করলে দেখো কাটাকাটি যদি তুমি করো, ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি প্লাস ওমেগা সাইন ওমেগা টি কস ওমেগা টি এরকম করে থাকবে, কাটাকাটি করে জিরো হয়ে যাবে। অর্থাৎ মনিরুল যেটা বলেছে সেটাই কিন্তু ঠিক, যে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু আর, কেন, যদি ডট প্রোডাক্ট জিরো মানে পারপেন্ডিকুলার হলো, আর অ্যাক্সিলারেশন ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন, এটা কোথা থেকে পেলাম, এই ইকুয়েশন থেকে, এই যে অ্যাক্সিলারেশন সমান মাইনাস ওমেগা স্কোয়ার আর হলো, তাহলে এটা তো সিম্পল হারমোনিক মোশনের, বা এটা বুঝতেই পারছো যে অ্যাক্সিলারেশন যেদিকে কাজ করছে ডিসপ্লেসমেন্ট তার উল্টো দিকে কাজ করছে, কারণ তার সামনে মাইনাস আছে এবং ওরা প্রপোর্শনাল, যেহেতু অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে কাজ করছে, তাহলে এটা থেকে তুমি বলতেই পারবো অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য অরিজিন, মানে এটা সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন আমরা জানি সেখানটার সঙ্গে সমান। এটা খুবই ভালো প্রবলেম, এই প্রবলেমগুলো বেশিরভাগ জয়েন্ট এন্ট্রান্স, বিভিন্ন রকমের যে এসএসসি ছাড়াও যে স্কুলের যে ভর্তির যে কলেজে ভর্তির যে এন্ট্রান্স হয় বা ইউনিভার্সিটি ভর্তির যে এন্ট্রান্স হয়, সেখান থেকে কিন্তু এরকম ধরনের কোশ্চেন দেয়। যদি যারা কোশ্চেন করে বেশি কিছু, যদি জটিল কোশ্চেন করে, তাহলে এর বেশি জটিল কিছু কোশ্চেন করবে না, হ্যাঁ, তাই জন্য এগুলো করে। বলো 6-7 বলো, তোমরা একটু তাড়াতাড়ি প্র্যাকটিস করে রাখলে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি করতে। স্যার 6-এরটা আছে বি। 6-এরটা বি, এটা আগেও করানো হয়েছিল তাই তো? হ্যাঁ স্যার, আপনি একটা সূত্র বলে দিয়েছিলেন 1:3:5 আর 2n-1। এটা তোমাদের যখন মেকানিক্স পড়ানো হয় তখন এটা পড়ানো হয়েছিল তাই তো? মেকানিক্স পড়ানোর সময় এটা হয়েছিল, মানে সেই আচ্ছা মনিরুল তো পেরেছি, অন্যজনের কাছে স্যার এটা একটু বলে দেন। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এটা একটু আমি বলে বলে দেন, মানে কোড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, কি বলছে, এ স্টোন ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি, ইট কভার এ ডিস্টেন্স h1 h2 h3 in the first 5 seconds, the next 5 seconds and the next 5 seconds respectively. The relation between h1 h2 and h3 is, আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে একটা যে কোনো একটা উচ্চতা থেকে
একটা ধরো ছাদ থেকে, বাড়ির ছাদ থেকে যে একটা তুমি পাথরকে ফেলে দিচ্ছ, সে পাথরটা প্রথম 5 মিনিটে দেখো উপর থেকে ফেলা মানে কিন্তু অ্যাক্সিলারেশন ইজ আন্ডার গ্র্যাভিটি, তারপরে অভিকর্ষ ত্বরণের প্রভাবে পড়ছে, তাহলে আমাকে অভিকর্ষ ত্বরণের যে ফর্মুলা সেই ফর্মুলায় কিন্তু আমাকে আসতে হবে, অভিকর্ষ ত্বরণের ফর্মুলায় কিন্তু আমাকে আসতে হবে, অন্য ফর্মুলা কিন্তু এলে হবে না। তার মানে এখান থেকে ফর্মুলা আমার উলম্ব গতির যে ফর্মুলা সেখান থেকে আসতে হবে, তাহলে এখানে এটা ফেলছে, তাহলে এই উচ্চতাটা আমি জানি না, আমাকে বলেছে কি প্রথম যে 5 মিনিট এই 5 সেকেন্ড সেইটাতে সে h1 দূরত্ব যায়, নেক্সট 5 সেকেন্ডে h2 দূরত্ব যায়, তারপরে 5 সেকেন্ডে h3 দূরত্ব যায়, তাহলে টোটাল যে দূরত্ব সেই দূরত্বটা কত সেটা আমাকে ও তাদের মধ্যে যে রিলেশন সেটা আমাকে বার করতে হবে। এটা আমি বহুকাল একবার আগে করিয়েছিলাম এই প্রবলেমটা, কমনের মতনই, মন্ডলজিৎ এগুলো খুবই কেয়ারফুলি করে বলে মনে আছে। তাহলে আমাকে h1টা যখন আমি বার করব, তাহলে h1 এখান থেকে এইটুকু, তাহলে h1 যখন আমি বার করব, তাহলে ওই যে ফর্মুলা s সমান ut প্লাস হাফ জি টি স্কয়ার, f তো হবে না জি, তাহলে ut প্লাস হাফ জি টি স্কয়ার, তাহলে এখানে ইনিশিয়ালি এখানে 0 ছিল, তাহলে এই টার্মটা চলে গেল, তো এটা দরকার নেই, তাহলে থাকলো হাফ জি টি স্কয়ার বলতে হচ্ছে 5 স্কয়ার, তাই তো, টি স্কয়ার বলতে হচ্ছে 5 স্কয়ার। আচ্ছা এখানে যেহেতু রিলেশন তুমি জি লিখেও করতে পারো, অথবা জি এর মান এখানে দেওয়াও থাকে, হ্যাঁ সেটাও করতে পারো, তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে 25, তার মানে এটা হচ্ছে 25 জি বাই 2, অনেক কোশ্চেনে জি এর মানটা দেওয়াও থাকে যে 10 তোমার এতে দেওয়া থাকে মানটা, বা এরকম লিখে করতে পারো, তাহলে এটা h1 পেলে। এবার h2 এইখান থেকে এইটা আবার তুমি দু রকম ভাবে করতে পারো, অনেক রকম করে করতে পারো, যে তুমি ধরো h1 প্লাস h2 যোগ করলে, দিয়ে তখন এই ফর্মুলাতে বসালে, যে ইনিশিয়াল 0 দিয়ে করলে সেটাও করতে পারো, 5 প্লাস 5 10 এরকম করতে পারো, অথবা তুমি এখান থেকে যদি এইটুকু করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে যদি তুমি এইটুকু করতে চাও তাহলে h2 সমান হচ্ছে ut প্লাস হাফ জি টি স্কোয়ার, সেখানে কিন্তু আবার ইউ এর মানটা বার করতে হবে, কারণ এখানে তো ইউ এর মানটা 0 নয়, এই পজিশনে তো আবার ইউ এর মান 0 নয়, কারণ এখান থেকে সে বেগ পেয়েছে, সুতরাং তুমি দুরকম ভাবেই করতে পারো, কিন্তু হ্যাঁ দুরকম ভাবেই করতে পারো, এরকম ভাবে করতে হলে তাহলে প্রথমে ইউটা এখানে বার করতে হবে, তাহলে ইউটা কি করে বার করব, ভি সমান ইউ প্লাস জিটি, সেই ফর্মুলা অনুযায়ী বার করতে হবে, এই ইউটা 0, মানে এখান থেকে আসতে এটুকু কত বেগ পেয়েছে, এইটা 0 করলে জি এর মান জি থাকলেও টিটা 5, তাহলে 5g, তাহলে এখানে আবার তুমি বসালে 5g প্লাস হাফ জি টি স্কোয়ার, মানে এখানে তোমার এখান থেকে এইটুকু আসছে 5 স্কোয়ার, তাহলে এটা একটা বেরোলো, h2 বেরোলো, ঠিক আছে। অথবা তুমি কিন্তু এইটা সব থেকে ভালো হচ্ছে, যেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে তুমি এটা না করে এই দুটোকে যোগ করবে, h1 প্লাস h2 সমান, তাহলে h1 প্লাস এই দুটো হাইট যদি যোগ হয়ে যায়, টাইম তাহলে 5 প্লাস 10 হয়ে গেল, আর এখানে ইউটা 0, তাহলে এই ফর্মুলাতে হয়ে যাবে, এই ফর্মুলাতে হয়ে যাবে, দিয়ে তুমি এরকম করে পরপর পরপর করবে, তারপরে দেখবে তোমার h1 h2 h3 এর মধ্যে কিন্তু অটোমেটিক একটা রিলেশন চলে আসছে। সেই রিলেশনটা কি রকম আসবে, সেই রিলেশনটা আসবে, এটা করে ম্যাথমেটিক্সটা কিন্তু তোমরা করো, আমি তো তোমাদেরকে গোটাটা যদি করতে যেতে তাহলে 5টা প্রবলেম শেষ হবে না, আমি তোমাদের ট্রিকটা বলে দিলাম, তোমরা লাইনটা বুঝে নিলে, ঠিক আছে, যেমন করে বইয়ে করা থাকে আর কি, লাইনটা বুঝে নিলে, এবার প্রবলেমটা তোমাদের ব্রেন অনেক ডেভেলপ হয়ে গেছে, ওইটুকু করে নেবে। এবার এইটার জন্য যেটা মনে বলো, স্যার অ্যানসারটা কি আসবে এটাতে? অ্যান্সারটা আমি বলছি, ওটাই আমি বলছি, অ্যান্সারটা বলার জন্য বলছি, কারণ তোমাকে h3 h4 অনেক কিছুই বলা থাকতে পারে, ঠিক আছে। তাহলে মনিরুল যে লজিক ধরে করেছিল আগে, যে মনে স্যার আপনি বলে দিয়েছিলেন এরকম করে যাবে, তাহলে এইটা যেটা হয় সেটা h1 h2 h2, এখানে এরকম দিয়েছে, অন্য কোশ্চেন আবার এরকম দেওয়া থাকে অনুপাতে, এই একই বলে h3 h4, এইটা এরকম করে যায়,
1:3:5:7:9 এরকম করে যেতে হবে। বিজোড় সংখ্যা অনুযায়ী কোন কোশ্চেনে কিন্তু টাইমটা এখানে 5 হতে হবে, হ্যাঁ টাইমটা 5 হতে হবে, অন্য কোশ্চেন গুলো হবে। এটা যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হয়, সে সাকসেসফুলি মানে নির্দিষ্ট টাইমে অন্তত যদি নির্দিষ্ট দূরত্ব যায়, তাহলে তার যে দূরত্বের অনুপাত সেটা এরকম বিজোড় সংখ্যার আকারে যায়। এগুলো তোমাদের মনে রাখলে কি সুবিধা হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন তো একবার দেখেই করতে পারো, যেটা মনে হলো বলবো। তাহলে এখানে তো অনুপাত আকারে নাই, এখানে কি আকার আছে, ভগ্নাংশ আকারে, তার মানে এইটা বিয়েরটা, ঠিক আছে। অনেক বই আবার অনুপাত দেওয়া থাকে, তাই না, আমি অনুপাতটা মুখস্থ রাখতে বলেছিলাম। এটা অনুপাতের আকারে দেওয়া থাকে, কিন্তু এখানে ভগ্নাংশের আকারে দেওয়া আছে, ভগ্নাংশটা করবে। টাইমটা 5 সেকেন্ডের যদি অন্য কিছু থাকে তখন আর এটা করা যাবে না, তাই তো? মানে যেটা শর্টকাট যেটা বলে আচ্ছা, দিলেন। 5 সেকেন্ডের ওইটা করা যাবে না, না তা নয়, অ্যান্সারটা আলাদা হয়ে যাবে, এই 1:3:5 এরকম থাকবে না, ঠিক আছে। সেটা সেটাই বলতে তোমাকে চাইছি, তখন নর্মাল হ্যাঁ যে রুলটা বলে দিলেন সেই অনুযায়ী করে যেতে হবে আর কি। হ্যাঁ তাহলে হ্যাঁ, আমি তো ওইটা প্রথমে তো দেখো, যেটা আমি তোমাদেরকে মুখস্থ রাখার কথা বললাম সেটা কোনো মানে কোনো ফিজিক্স না, সেটা কম্পিটিশন ক্র্যাক করার জন্য, চাকরি পাওয়ার জন্য কথা। এটা তোমরা জানোই, তোমরা রেলওয়ে ব্যাংকে অনেক পরীক্ষা দাও, কিছু কিছু প্রবলেম এমন করে তোমরা সলভ করে দাও, এক্স ওয়াই স্কোয়ার, এই যে শর্টকাট টিক, তাহলে সেগুলো কি ম্যাথমেটিক্স? কোনো ম্যাথমেটিক্স না, শুধু টাইমকে প্রয়োগ করার জন্য তোমরা করো। সেরকম আমি এটা বলেছিলাম যে এরকম প্রবলেম থাকলে এরকম দিলে এরকম এরকম যায়, যদি আরো থাকে তাহলে এরকম ভাবেই যেত 1.3.5 কিন্তু যদি টাইম চেঞ্জ হয়ে যায় বা এ চেঞ্জ হয়ে যায়, তখন সেক্ষেত্রে যেমন করে আমি শিখিয়ে দিলাম আর কি, যেটা প্রবলেম, বা তোমরা যখন টিচার হবে তখন ছাত্র বা পড়াবে, উচ্চ মাধ্যমিকের ছাত্র পড়াবে, এগুলো আস্তে আস্তে মাধ্যমিকে ঢুকে যাবে, তখন তোমরা কিন্তু তেমন করে সিস্টেমটা দেখালাম, যে অভিকর্ষজ বলের পতনের ফলে যে বস্তুর যে অঙ্কগুলো আছে, হ্যাঁ আন্ডার গ্র্যাভিটি দিয়ে সেই প্রবলেম গুলোই করবে, ঠিক আছে। একবার করে দেখবে তো 5 ছাড়া অন্য সংখ্যা দিয়ে করলে কিরকম হয়, দেখবে করে দেখবে। A particle move in a xy plane according to x সমান a sin omega t, y সমান a cos omega t, the particle follow, মানে এরকম কোশ্চেন কিন্তু আসছে, খুব সোজা কোশ্চেন, কিন্তু তোমাদের মধ্যে একটু হয়ে যাবে। বলো দেখি। সার্কুলার পাথে। হ্যাঁ সার্কুলার পথ, ঠিক, ভেরি গুড। বলো তো এটা কি করে বললে? স্যার এখানে স্যার ওই যেটা ওই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম স্যার, দিয়ে ওই যে সমীকরণটা আসছে, সার্কেলের সমীকরণ আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর সমান এইদিকে থাকছে স্যার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আর এ স্কোয়ার কস হ্যাঁ স্কোয়ার ওমেগা টি, এ স্কোয়ার কমন নিয়ে নিলে ওইটা 1। ভেরি গুড। এবার দেখো, আমি একটু তোমাদেরকে একটু সামান্য জিনিস জানিয়ে রাখি। এই যে তোমাদের কিছু কোঅর্ডিনেটের কোশ্চেনের মতন দিয়ে দেবে, যেটা ফিজিক্সের সঙ্গে রিলেটেড, যে একটা কোঅর্ডিনেট একটা টাইমের সঙ্গে ফাংশন, একটা টাইমের সঙ্গে ফাংশন দিয়ে বলবে যে পার্টিকেলটার কথা বলছে, যে পার্টিকেলটা তার ট্র্যাজেক্টরি বা পার্টিকেলের কিভাবে মুভ করছে। ভাষা অনেক রকম হতে পারে, বাংলা ভাষাতে একই রকম হবে, ইংরেজি ভাষা তার ট্র্যাজেক্টরি কিরকম, মানে তার পথটা কিরকম, সে পথটা কি পথ, মানে এই পথটা বলতে গেলে সে স্ট্রেট লাইনে যাচ্ছে না সার্কেলে যাচ্ছে না ইলিপসে যাচ্ছে, এই জিনিসগুলো জানতে চাইবে, ঠিক আছে। তাহলে এগুলো তো, এটা তো খুব সিম্পল কোশ্চেন জিনিস আছে সাইন ওমেগা টি, মেইনলি এগুলো এটার সলভ করার পদ্ধতিটা হচ্ছে, এটা করতে গেলে কিন্তু কি করতে হয়, অপনয়ন করতে হয়, যে আমাকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বার করতে হবে, কিন্তু আরেকটা যে ফাংশন আছে, আরেকটা ফাংশনকে সাইন কস তো ফাংশন নয়, সাইন বা কস এগুলো কি, এগুলো হচ্ছে অপারেটর। সাইন বা কস এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে অপারেটর। সাইনকে বলা হয় এটা অপারেটর। অপারেট মানে এ কারোর উপরে বসে একটা রেজাল্ট দেয়, ঠিক আছে, এ কারোর উপরে বসে একটা রেজাল্ট দেয়, তাহলে এই সাইন হচ্ছে অপারেটর। তাহলে এগুলো ফাংশন নয়, ফাংশনকে কিটা ওমেগা কনস্ট্যান্ট জিনিস। তাহলে এই আমাকে অপনয়ন করে যে আরেকটা আলাদা যে প্যারামিটার আছে, যে ফাংশন আছে, তাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এলিমিনেটটা যদি করতে গেলে আমার এক্স ওয়াই এর উপর মান, এবার এখানকার এলিমিনেটটা যেটা মনিরুল বললো, যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিই, এটা তো তুমি অঙ্ক করতে করতে বুঝবে। তাহলে এ স্কোয়ার থাকলো, ভেতরে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা থাকবে, সাইন স্কোয়ার ওমেগা টি কস স্কোয়ার ওমেগা টি মান 1, তাহলে স্কোয়ার, তাহলে এইটা চলে এলো, তাহলে কি এলিমিনেট হয়ে গেল, টাইম এলিমিনেট হয়ে গেল।
তাহলে দেখতে কিরকম, এটা আমরা কিসের চেনা পরিচিত যে সমীকরণগুলো জানি, কার সমীকরণ না সার্কেলের সমীকরণ। তাহলে আমি বলতে পারবো যে ওই যে পার্টিকেলের কথা বলছি, যে পার্টিকেলটার ট্র্যাজেক্টরি ভাষা বলো বা তার যে পাথ বলো সেটা হচ্ছে সার্কেল। তাহলে এগুলো কিন্তু আমি তোমাদের বললাম, কেন এই প্রবলেমটাই দেবে বা এত সোজাই দেবে সেটা ব্যাপার না, বিভিন্ন রকমের দিতে পারে। সেই কথা ভেবে স্যার এগুলো অপনয় বলো। এইখানে যদি স্যার দুটোর যদি ওই এ আর বি থাকতো তাহলে সে ইলিপ্টিক্যাল হয়ে যেত। হ্যাঁ ইলেকট্রিক্যাল হয়ে যেত, ইলেকট্রিক্যাল হয়ে যেত। সেক থিটা ট্যান থিটা থাকলে আলাদা হতো, তাই তো? যেমন যেমন থাকবে আর কি। আমি তো সেই জন্য বললাম যেটা অপনয়ন পদ্ধতি করে করতে হবে। তাহলে অ্যান্সারটা তো বুঝতে পেরেছো? অপশন বি হবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এই মনিরুলের কথা ভেবে আমি অনেকেই যেগুলো বলো ফিজিক্সের তোমাদের পরীক্ষা তো ম্যাক্সিমাম প্রবলেমে আসবে, কিন্তু মনিরুল একদিন বলছিল যে স্যার সবই প্রবলেম করাচ্ছেন, কিছু থিওরি টাইপের কোশ্চেন আমি চেষ্টা করি, এমন নয় যে, কিন্তু যে বইগুলো থেকে আমি কোশ্চেনগুলো চেষ্টা করি বেশিরভাগই প্রবলেমই সেখানে থেকে যায়। হ্যাঁ কিন্তু তাও আমি চেষ্টা করছি, পরের গুলোই দেখবে যে তাতে আমি কিছু চেষ্টা করেছি যে কিছু জিনিস যাতে তোমাদের হয় আর কি, মানে থিওরি থেকে থাকে, কেন 80% হলেও 20% থিওরি থাকবে, কতটা নিহাত যে খারাপ তা না। যাই হোক 8 নম্বরটা আছে, when a body moves with a constant speed along a circle, no work is done on it, no acceleration is produced in it, its velocity remain constant, no force act on it। যদি অনেক সিম্পল কোশ্চেন, তা একটু বলো। সেটা এ হবে স্যার, কার্যহীন বলের কনসেপ্ট এটা। ভেরি গুড। কার্যহীন বলে নো ওয়ার্ক ইজ ডান, যখন একটা বস্তু সার্কুলার পথে ঘটে তখন তার উপরে কোনো কৃতকার্য হয় না, বা যে বলটা কাজ হয় সেটাকে আমরা কার্যহীন বল বলি। সেন্ট্রিফিটাল ফোর্স, হ্যাঁ সেই সেন্ট্রিফিটাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটোর মধ্যে পরস্পরের দিকে 90 ডিগ্রি কোণ থাকে, তাই জন্য তাদের যদি ডট প্রোডাক্ট করো তাহলে কৃতকার্যটা জিরো হয়ে যায়। বাদ বাকি কিন্তু চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হয়, ভেলোসিটির অভিমুখ চেঞ্জ হয়, দুরকম ভেলোসিটি হয়ে যায়, একটা কেন্দ্রের অভিমুখে একটা বাইরে দিয়ে। হ্যাঁ ভেলোসিটি চেঞ্জ হয়, ফোর্স তো অ্যাক্ট করেই, অ্যাক্সিলারেশন নো অ্যাক্সিলারেশন হয় না, অ্যাক্সিলারেশন থাকে, অভিকেন্দ্র অপকেন্দ্র, এর মতো বল ত্বরণ এগুলো তো তোমরা পড়েছো, অ্যাক্সিলারেশন চেঞ্জ হয় না, কিন্তু কার্যহীন বল হয়ে যায়। যখন একটা বস্তু সার্কুলার পথে ঘোরে তখন তার উপরে যে বল, কোনো বলই কাজ করে না, তাহলে এটাকে আমরা জানি যে কার্যহীন বল। ঠিক আছে, চারেরটাও একদম সোজা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের স্কুল সার্ভিসে আসাটা সোজা টাইপেরই, কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে WBCS এর মেনের যে পেজ হয়, হ্যাঁ মেনের যে সেখানে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেপার আছে সেখানে কোশ্চেন কিন্তু আমি দেখেছি, আমি বিভিন্ন পরীক্ষার কোশ্চেনই দেখি, সব দেখা হয়ে ওঠে না, সেখানে কিন্তু আমি দেখেছি যে কোশ্চেন কিন্তু একদম একটু স্ট্যান্ডার্ড লেভেল হয়, মানে উচ্চ মাধ্যমিকের কিছু বেসিক জিনিসের উপর কোশ্চেন হয়, আবর্তন গতিবিজ্ঞান ইলাস্ট্রিসিটি থেকে কোশ্চেন ওরা দেয়, সাউন্ড থেকে, যেগুলো সবাই জানার মতন, কোনো ব্যাকগ্রাউন্ড দরকার হয় না, সেরকম কোশ্চেনের কথাই এটা একটা ধরনের। হ্যাঁ এবং যে তোমাদের 19-এ পড়বে না সেটাও কোনো ব্যাপার না, সেটাকেও পড়তে পারে। The angular speed of a fly whale making a 120 মানে 120 revolution per minute, তাহলে অ্যাঙ্গুলার স্পিডটা আমাকে বার করতে হবে, তাই তো? বলো এটা বলো। একশো কুড়ি, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, এবার ওটার সঙ্গে 2π/60 করলে হয়ে যাবে, মানে ভেরি একশো গুড, কুড়ি ইন্টু 2π/, আর যেটা গুড, দেওয়া আছে ভেরি গুড। ওটার মান হচ্ছে, যেটা দেওয়া আছে ওটার মান ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। হ্যাঁ রেভলিউশন পার মিনিট মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একদম ভেরি গুড। হ্যাঁ যে কত ভাষাটাকে চেঞ্জ করা আছে,
তাহলে এটাকে ফ্রিকোয়েন্সি হিসেবে দেওয়া আছে, তাহলে আমাকে হচ্ছে 2πn/60, তাই বলে তো ভেরি গুড। 2πn, এই যে একটু করে বলে দিলে তাহলে আমাকে এই করতে, তাহলে এটা সোজা কোশ্চেন হয়ে গেল। তাহলে আমার হয়েছে ফ্রিকোয়েন্সি বলা আছে 2πf, আমি বলি 2πf/60, এফটা বলা আছে, কত 120, তাহলে 2π × 120/60, এটা কেটে গেল 2, হচ্ছে 4π। এবার তো হ্যালো অ্যাঙ্গুলার স্যার। স্পিড মানে, হ্যাঁ বল। স্যার বলছি এটা স্যার এইভাবে করলে হবে কি, যে ধরেন একটা রেভলিউশন মানে স্যার 2π 360 ডিগ্রি, তার মানে 120টা রেভলিউশন মানে 240 পাই। এবার পার সেকেন্ডে করব, তার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, এইভাবে হবে তো? একই তো, আবর্তন গতিবিজ্ঞান জিনিস একই তো, ওইটা থেকেই তো ফ্রিকোয়েন্সি এসছে। ওই যে তুমি এক পাক ধরলে 2π যাচ্ছে, ওটা ফ্রিকোয়েন্সি জিনিসটা তো সেখান থেকে এসছে, একই কনসেপ্ট। তোমার করে তো অ্যান্সার একই আসছে, ঠিকই আছে। ওটা যেটা বুঝেছে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ফ্রিকোয়েন্সি, আর তুমি যেটা বললে একদম আবর্তন গতিবিজ্ঞানের বেসিক জিনিস দিয়ে, একই ব্যাপার, ঠিকই আছে। A uniform force of একটা ফোর্সের মান যাচ্ছে ভেক্টরে Newton act on a particle of mass 2 kg, hence the particle is displaced from position এত থেকে এত, the work done, ও এটা তো অনেক বড় লেখা আছে, কিন্তু সিম্পল কোশ্চেন। বলো আচ্ছা, মনিরুল আর অমিত মনে হয় সম্ভবত, এদের দুজনের কাছ থেকে আমি শুনবো না, আমি অন্যজনের কাছ থেকে শুনবো। অমিত, তুমি বলো না, অমিত বলো না, মনিরুল বলো না, দুজনা তো অনেক বলছে, আমি অন্যজনের কাছে। হ্যাঁ রুবিয়া বলো, বলো। স্যার ওই অর্গানটা F.R মানে আর পজিশন দুটো আছে, ওটা মানে ওই পজিশন টোটাল অ্যাড করে দিয়ে তারপরে F.R করলেই তো বেরিয়ে যাবে যে মানটা, সেটাই। বলো একটু, আমি ইয়ে হয়ে যাই। বলো। স্যার ওয়ার্ক ডানটা ওখানে ফোর্স আছে, আর ওই পজিশন ভেক্টর দেওয়া আছে, পজিশন ভেক্টরটা যে দুটো দেওয়া আছে ওটা অ্যাড করে দিয়ে তারপরে F.R করে দিলে অ্যান্সারটা আসবে, সেটাই তো। অ্যাড করবে কেন? ডিসপ্লেস বলেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি অ্যাড করতে হয়? কি বলেছে কোশ্চেনটা দেখো, কি বলছে দেখো, ভালো করে দেখো, তুমি বলার চেষ্টা করেছো, আমি একটুকুতে খুবই খুশি, কিন্তু একটু জিনিসটা তুমি দেখো শুধু। এই ইউনিফর্ম ফোর্স এত, একটা ফোর্স কাজ করছে, এটা ফোর্স নিউটন, এক টনে পার্টিকেলের মাস এত, হেন্স দ্য পার্টিকেল ইজ ডিসপ্লেস, বলটা কাজ করার পর পার্টিকেলের পজিশন এখান থেকে এখানে চলে গেছে, মানে একটা বল কাজ করার ফলে এখান থেকে পার্টিকেলটা এখান থেকে এখানে চলে গেছে সাপোজ, তাহলে এর একটা পজিশন কোঅর্ডিনেট আছে, আবার এর একটা পজিশন কোঅর্ডিনেট আছে, তাহলে কি এই দুটো যোগ হবে, এই পজিশন কোঅর্ডিনেট দুটো যোগ হবে না কি হবে? আমি এটা ভেক্টর যখন করিয়েছিলাম তখন ভেক্টর যে ত্রিভুজ সূত্র সেটা দিয়ে বুঝিয়েছিলাম, ভালো করে বলো, যোগ হবে না বিয়োগ হবে? স্যার বিয়োগ হবে, মাইনাস করে দিলে হবে। মাইনাস। একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে গেলে তখন তাকে কি করতে হয়, তার পজিশনটা তখন জানতে গেলে সেটা হচ্ছে বিয়োগ। তোমার এইখানকার ভেক্টর হিসাবে এই পজিশনটা দেওয়া আছে আর এই পজিশনটা দেওয়া আছে, কিন্তু আমাকে কৃতকার্য বার করতে গেলে এরকম লাগে, এটা ত্রিভুজ হয়ে গেছে। মানে ধরো এখানে একটা বস্তু ছিল, সে বল প্রয়োগ করার পর ধরো সাপোজ এখানে চলে গেছে, তাহলে তার পজিশন কোঅর্ডিনেট মানে এটা, দ্বিতীয়বারের জন্য এটা, কিন্তু ওয়ার্ক ডান, এখানে যে বল কাজ করেছে ফোর্স এখান থেকে এখান, তাহলে আমি যে ভেক্টর সূত্র করি, ত্রিভুজ সূত্র করি, তাহলে আমাকে এইটুকু জানতে হবে, এইটুকু জানা মানে হচ্ছে এখান থেকে এটা বিয়োগ, তার মানে এই পজিশন থেকে এই পজিশনে গিয়েছে, তাহলে এখান থেকে এটা আমি বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে আমি যে ডিসপ্লেসমেন্ট পাবো সেটা হচ্ছে
4i প্লাস 3j মাইনাস কে বিয়োগ করবো মাইনাস 2i মাইনাস কে, তাই তো? তাহলে এটা থেকে করলে হচ্ছে 2i প্লাস 3j মাইনাস কে আর কে 2k, এটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট আর হয়ে গেল। এবার এর সঙ্গে 4 এর ডট প্রোডাক্ট করে দেবো, এফ এর ডট প্রোডাক্ট করে দেবো। এফ কি আছে? এফ আছে 3i প্লাস জে, তাহলে কি এটা আমার লাগবে না, তাহলে আই আর হচ্ছে 6 প্লাস জে আর জি এই দুটো গুণ করলে হচ্ছে তাহলে এখানে জে আছে 3j আর এখানে আছে 1, তাহলে 3, আর ওইটা তো 0 লাগবে না, কি এর সঙ্গে কিছু নাই, তাহলে হচ্ছে 9, তাহলে অ্যান্সার 9 কত হচ্ছে 9 জুল। এইটা এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এরকম ধরনের প্রবলেম কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এই প্রবলেমই আসবে, আমি বারবার দায়িত্ব সহকারে তোমাদেরকে মাছটা তো বলছি। কোনো কাজেই লাগছে না, না মাছটা তো কোনো ওইটাই কাজেই তো, লাগছে না। হ্যাঁ না ওইটাই তো তোমাকে হেফাজত করার জন্য দেবে, অনেক প্রবলেমে অনেক কিছু তোমাদেরকে এক্সট্রা দিয়ে রাখবে, যার কোনোই কাজ নাই, যার কোনোই কাজ নাই। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, আমি বলছি এই যে কৃতকার্য বার করা ভেক্টর, এটা যদি এটা ভেক্টরের প্রবলেম, এইরকম প্রবলেমই তোমাদেরকে 9 10-এ দেবে। তোমরা কিন্তু যেদিনই পরীক্ষা হবে, হ্যাঁ, তোমাদের মাথায় করা দরকার নেই, যেদিনই হ্যালো পরীক্ষা হবে স্যার, তোমাদের। হ্যাঁ বলো। বলছি যদি ওখানে ত্বরণের মান দেওয়া থাকতো তাহলে সে মাসটা কাজে লাগতো নাকি? হ্যাঁ তখন লাগতো, সেটা তো আলাদা কোশ্চেন, যেটা লাগতো তখন ধরো ইন কেস ফোর্সটা না বলে, যেটা মনে হলো ঠিক বলেছে, ত্বরণও একটা ভেক্টর রাশি, এটা যদি ত্বরণ বলে দিত, সাপোজ এটা যদি ত্বরণ বলা থাকতো, তাহলে ত্বরণ থেকে ফোর্স বার করতে তখন 2 দিয়ে গুণ করতে হতো, তাহলে এই যে তুমি উত্তরটা বেরোলো একে 2 দিয়ে গুণ করতে হতো, মানে 18 হতো উত্তর। এটা যদি ফোর্স না বলে যদি অ্যাক্সিলারেশন বলা থাকতো, তাহলে এম এফ, তাহলে এমটা হচ্ছে এইটা আর এফটা হচ্ছে এইটা, এ বলো বা এফ বলো যাই বলো, অ্যাক্সিলারেশন এইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে এটা স্কেলার আসে, তো এই দুটোর সঙ্গে ডট প্রোডাক্ট এই দুটোর মধ্যেই হতো, যা রেজাল্ট হতো তার সঙ্গে 2 দিয়ে গুণ হতো, মানে 18 হতো, যেটা বললো। কিন্তু এখানে দুইটা কোনোই কাজে লাগছে না, এরকম পাজল করার জন্য তোমাদেরকে দেবে, ঠিক আছে? এবং এই লেভেলেরই কোশ্চেন হবে, আমি তোমাদের দায়িত্ব সহকারে বলছি, তোমাদের কোনো টেনশনে কিছু নাই, প্র্যাকটিসটা খুব ভালো করো, নাম্বারটা কিন্তু অনেক হাই পেতে হবে, তারপরে পরীক্ষায় পাস করার পরে ইন্টারভিউয়ে কিভাবে অ্যাপারেন্স হচ্ছে সেগুলো পরের কথা পরে আসবে। আপাতত তোমরা এরকম বড়, সঙ্গে কেমিস্ট্রিটাকেও কিন্তু জোর দাও। হ্যাঁ, কেমিস্ট্রি তো আমি জানি না তোমরা কিরকম কিরকম পড়ছো না পড়ছো, কেমিস্ট্রি গুলো পড়ছো। আচ্ছা 11টা দেখো, টু বডি উইথ কাইনেটিক এনার্জি ইন দ্য রেশিও অফ আর মুভিং উইথ ইকুয়াল লিনিয়ার মুভমেন্টাম, দ্য রেশিও অফ দেয়ার মাসেস, তাদের কি বলতেছে, তাদের ভরের অনুপাত বার করতে হবে। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারো। কাইনেটিক এনার্জি, আচ্ছা এটাকে করেছো? আবার ওই মনিরুল আর অমিত ছাড়া আমি জানতে চাইছি, বলো। আচ্ছা রুবিয়া বলেছে, মনিরুল বলছে, সঞ্জয় বলেছে, তুই ধনঞ্জয় সঞ্জয় শান্তনু বলো, তোমরা একটু বলো, তোমাদের স্যার এটা ওই, বলো, হ্যালো, চেষ্টা করো তোমরা। হ্যাঁ স্যার হ্যাঁ বলছি বলো। ওটা কাইনেটিক এনার্জি যে রেশিও রয়েছে সেইখান থেকেই তো স্যার বের করা যাবে তো। কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে যে সম্পর্ক আছে সেখান থেকে তুমি করতে পারবে এটা, কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম, ঠিক আছে? আমি একটু বলে দিই, খুব সিম্পল জিনিস। হ্যাঁ, কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে, যদি ধরো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, মোমেন্টাম মানে ভরবেগ মানে এম ভি, উপরে একটা এম দিয়ে গুণ করলে এম স্কোয়ার ভি স্কোয়ার, নিচে তাহলে একটা এম লাগতে হবে, তাহলে 2m, এই এম ভি মানে যে ভরবেগ, তাহলে পি স্কোয়ার বাই 2m, তাহলে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর মুভমেন্টামের মধ্যে সম্পর্ক, কাইনেটিক এনার্জি আর মুভমেন্টামের মধ্যে সম্পর্ক, লিনিয়ার মুভমেন্টাম। হ্যাঁ, এবার এই মুভমেন্টাম, লিনিয়ার মুভমেন্টাম সমান বলেছে দুটো বস্তুর ক্ষেত্রে, তাহলে দুটোই সমান, তাহলে
ইটা ভ্যারিজ আর যদি এটা কনস্ট্যান্ট হয়ে যায় 1/m এর সঙ্গে ভ্যারিজ, কেন বাদ বাকি পি স্কয়ার বাই 2টা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কেন একই বলেছে মানে এই ক্ষেত্রে এই প্রবলেমটা ক্ষেত্রে তাহলে E1/E2 সমান হচ্ছে M2/M1, 1/m আছে M1, তাহলে আমাকে এখানে শুধু এই অনুপাতটা উল্টে যাবে, 4 এর 1 জায়গায় 1 এর 4 হয়ে গেছে। হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা এই তোমাদের অনেকের পড়িয়ে আছে ক্লাস আছে, আমি জানতাম না, তাহলে হয়তো বুধবারই আমি নেওয়ার চেষ্টা করতাম, আমি এটা জানতাম না যে তোমাদের বৃহস্পতিবার দিন এই একটা কেমিস্ট্রি অনেকেরই আছে, হয়তো আমি জানি না কার আছে না আছে, আমাকে অনেকে মেসেজ করেছে, গ্রুপে মেসেজ করেছে, সুতরাং তোমরা ওখানে আবার ক্লাস করবে আবার আজকে, বেশ তোমরা অনেকে হয়তো ক্লাস করতে যাবে সেই কথা ভেবে আমি আর